সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব অবৈধ ইউনূস সরকারের ব্যর্থতায় গণমাধ্যম ধ্বংস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মার্কিন পরিকল্পনায় নির্বাচন বানচালের দ্বার প্রান্তে জামাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাংবাদিক ও প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনায় 10 দেশের তীব্র নিন্দা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর থেকে গণমাধ্যমের উপর হামলা, দমন ও অনিরাপত্তার এক কলঙ্কিত যুগ চলছে। গতকাল রাতে ঢাকার কাউরান বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে উন্মুক্ত জনতার আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকরা ধোঁয়ায় আটকে পড়ে প্রাণ ভয়ে চিৎকার করেছেন। কয়েক ডজন কর্মী ছাদে আশ্রয় নিয়েছেন এবং সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সাহায্যে উদ্ধার হয়েছেন। এই হামলায় দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। প্রথম আলোর 27 বছরের ইতিহাসে প্রথমবার প্রিন্ট সংস্করণ প্রকাশিত হয়নি। প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ এটাকে সংবাদপত্রের ইতিহাসে সবচেয়ে অন্ধকার রাত বলে অভিহিত করেছেন। এই ঘটনা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদির পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদকে কেন্দ্র করে উদ্ভূত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে যে এটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি, নাগরিক নিরাপত্তা ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে সরাসরি আঘাত। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতা ও পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সহায়তায় অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা ও অদক্ষতার প্রতিফলন। এর ফলে জনরোষ থেকে সৃষ্ট অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার ঝুঁকি বেড়েছে, যার দায় সরকার এড়াতে পারে না। রয়টার্স সহ আন্তর্জাতিক মিডিয়া এবং বিশ্লেষকরা এই পরিস্থিতিকে মবক্রাসি নিয়ন্ত্রণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন এই হামলাকে তীব্র নিন্দা করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। 5 আগস্ট 2024-এর পর গণমাধ্যমের উপর হামলা বেড়েছে। টিআইবির রিপোর্ট অনুসারে আগস্ট 2024 থেকে নভেম্বর 2025 পর্যন্ত 1073 জন সাংবাদিক, মিডিয়াকর্মী আক্রমণ, হামলা, মামলা, হুমকি, চাকরিচ্যুত ও হয়রানির শিকার হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে দমনমূলক আইনের অপব্যবহার অব্যাহত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা দেশকে উগ্রবাদ ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতার অস্তিত্ব বিপন্ন। সরকার যদি এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নেয়, দেশ গভীর সংকটে পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত চাপ সৃষ্টি করা, যাতে সত্যিকারের গণতান্ত্রিক সংস্কার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়। এদিকে আমেরিকার পরিকল্পনায় আসন্ন নির্বাচন বানচালের মিশন বাস্তবায়ন করতে নেমেছে জামাত। এই মিশনের অংশ হিসেবে এরই মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। নির্বাচন বানচাল করতে ওসমান হাদির উপর হামলা হয়েছিল। হামলার পরপরই ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করার অভিযোগ উঠেছে। যদিও এখনও কোনো নির্ভরযোগ্য তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি, কিন্তু সবচেয়ে বিতর্কিত হয়ে উঠেছে ডাকসুর সাবেক ভিপি ও জামাত ঘনিষ্ঠ ছাত্রনেতা আবু সাদিক কায়েমের ফেসবুক পোস্ট। হামলার মাত্র 15-20 মিনিটের মধ্যে তার ভেরিফাইড পেজে প্রথম পোস্টে তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। এই পোস্টে হাদির সুস্থতা কামনা বা সহানুভূতির কোনো কথা না থেকে সরাসরি অভ্যুত্থান এর হুমকি দেওয়ার তীব্র সমালোচনায় ঝড় ওঠে। ঘণ্টা দুয়েক পর দ্বিতীয় পোস্টে তিনি ঘটনার দায় আবারও বিএনপির উপর চাপান। এদিকে বাংলাদেশের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর সাম্প্রতিক নৃশংস হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিফিকেশন সদস্য 10টি দেশ। এই হামলাগুলো শরীফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তেজিত জনতার দ্বারা সংঘটিত হয়েছে, যার ফলে প্রথম আলো, দ্য ডেইলি স্টারের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রকাশনা বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠান দুটি। শুক্রবার ঢাকাস্থ কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি সহ অন্যান্য হাই কমিশন থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই 10টি দেশ কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য জানায় এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য পাওয়া অধিকারের উপর সরাসরি আঘাত। বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের জন্য সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই হামলাগুলো শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আক্রমণ নয়, বরং আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্ত সমাজের উপর হুমকি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারও এই সহিংসতার নিন্দা করেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেশে গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ভাষণের শুরুতে তিনি ওসমান হাদির বিদেহী রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং তার মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। বর্তমানে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।